দর্শক, আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই পৃথিবীতে সবথেকে অকার্যকর রাষ্ট্র কোনগুলো, একটা দুইটার নাম বলেন তো, কিংবা সবথেকে সন্ত্রাসপ্রবণ অঞ্চল কোনগুলো, সবথেকে ভয়াবহ জঙ্গি রাষ্ট্রগুলো কোনগুলো, এগুলো যদি নাম আপনাদেরকে বলতে বলা হয় তাহলে আপনি প্রথমে কোন নামগুলো বলবেন? সেই নামের তালিকায় কি পাকিস্তান আফগানিস্তানের আগে আফ্রিকার কোনো দেশের নাম আপনার মনে হবে? কিংবা আফ্রিকার সেই দেশগুলোর নাম কি আপনি আদৌ জানেন যে দেশগুলোকে সন্ত্রাসপ্রবণ দেশ বলা হয়? আমার মনে হয় যে খুব কম লোকই জানে। যদি তার পূর্বপুরুষ ৭১-এর যুদ্ধাপরাধী রাজাকার, আলবদর, আল শামস কিংবা পাকি বীজের পূর্বপুরুষ না হয়, যদি পাক প্রেম উতলে না ওঠে, তাহলে আপনাকে এই প্রশ্ন যদি করা হয় পৃথিবীর সবথেকে অকার্যকর দেশ দুইটার নাম বলেন, কিংবা সবথেকে বেশি জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসের দেশ হিসাবে দুইটা নাম বলেন, তাহলে আপনার সেখানে পাকিস্তানের নাম বলতেই হবে, পাকিস্তানের নাম মনে আসবে। হ্যাঁ, তার চাইতেও সন্ত্রাসপ্রবণ এলাকা আফ্রিকার কিছু দেশকে আপনি বলতে পারেন, কিংবা আপনি গুগল সার্চ দিয়েও সেই তথ্য পেতে পারেন। যেমন 2026 সালের সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আফ্রিকার সাব সাহারান অঞ্চল বর্তমানে বিশ্বব্যাপী জিহাদি সন্ত্রাসবাদের প্রধান কেন্দ্রস্থল হিসেবে পরিণত হয়েছে। সন্ত্রাসবাদ, জঙ্গি তৎপরতা এবং নিরাপত্তাহীনতার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যে দেশগুলো, তাদের মধ্যে আফ্রিকার যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে বুরকিনা ফাসো, নাইজেরিয়া, সোমালিয়া, মালি, নাইজার কিংবা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। এই দেশগুলোর নাম আপনি বলতে পারেন কিংবা আলোচনায় আনতে পারেন, কিন্তু সেই ইতিহাসটা আমরা কজন জানি? যেহেতু সেই ইতিহাসটা আমাদের জানাশোনার আওতার মধ্যে খুব একটা পড়ে না, সেহেতু আমার এই প্রশ্নে আমার প্রথম উত্তর হয়তো আসবে যে দেশটার নাম, সেই দেশটা হচ্ছে পাকিস্তান। এখন পাকিস্তান পৃথিবীর অন্যতম অকার্যকর একটা দেশ, অন্যতম জঙ্গিবাদের একটা দেশ, অন্যতম সন্ত্রাসী গোষ্ঠীর একটা দেশ। সেই দেশে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা যাচ্ছেন প্রশিক্ষণ নিতে। পাকিস্তানে গিয়ে কি প্রশিক্ষণ নেবেন তারা কি টিটিপির সঙ্গে জঙ্গিবাদ প্রশিক্ষণ নেবেন? টিটিপির কাছ থেকে জঙ্গিবাদ শিখবেন? কিংবা ওই তালেবানের বিভিন্ন গোষ্ঠী যে পাকিস্তানে আছে, প্রায় প্রতিদিনই কোনো না কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় তারা বোমাবাজি করছে, তাদের কাছ থেকে কি প্রশিক্ষণ নেবেন? পাকিস্তানে কি এমন আছে? পাকিস্তানের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, প্রশাসনিক ব্যাপার, শাসন ব্যবস্থার কথাও যদি ভাবা হয়, তাহলে পাকিস্তানের এ যাবৎ পর্যন্ত কোনো সরকার তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। সব সরকারেরই পতন হয়েছে মেয়াদ পূর্ণ হওয়ার আগে। সেই প্রশাসনিক ব্যবস্থা আপনি সেখান থেকে শিখতে যাবেন, প্রশিক্ষণ নিতে যাবেন? হাস্যকর এই ব্যাপারটা তৈরি হয়েছে সম্প্রতি। বাংলাদেশ থেকে সরকারি কর্মকর্তারা যাচ্ছেন পাকিস্তানে প্রশিক্ষণ নিতে। চলুন একটু জেনে দেখি পৃথিবীর অন্যতম প্রধান অকার্যকর এই রাষ্ট্রে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা কি প্রশিক্ষণ নেবেন সেখানে গিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হাস্যকর হলেও সত্য, বাংলাদেশের সরকারি কর্মকর্তা 12 জন কর্মকর্তা পাকিস্তানে যাচ্ছেন কিংবা গিয়েছেন এই প্রশিক্ষণ নিতে। এই খবরটা সম্প্রতি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবরের শিরোনামটা দেখে নিন। বিডি নিউজ 24 যেটা বলছে, প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন 12 সরকারি কর্মকর্তা। এবং এই ব্যাপারটা সমালোচনা হবে জেনেই সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে এই সকল মন্ত্রণালয়ের থেকে গণমাধ্যমে বলা হয়েছে যে এই প্রশিক্ষণের জন্য যে সরকারি কর্মকর্তারা পাকিস্তানে যাচ্ছেন তাদের সমস্ত ব্যয়ভার পাকিস্তান বহন করবে। তাতে কি যায় আসে? এই 12 জনের যে ব্যয়ভার পাকিস্তান বহন করবে, ধরে নিলাম এই 12 জনের জন্য প্রতি জনের জন্য 5 লাখ টাকা করে খরচ হবে, তো 5-12 60 লাখ টাকা। 60 লাখ টাকা পাকিস্তান ইনভেস্ট করলো আপনাদের 12 কর্মকর্তার জন্য। বিনিময়ে কি শিখাবে? কি শিখতে যাচ্ছেন তারা? পাকিস্তানে কি শেখার আছে? পাকিস্তানের কি ঐতিহ্য আছে, কি সংস্কৃতি আছে? বোমাবাজি ছাড়া আর দুঃশাসন ছাড়া পাকিস্তানে কি শেখার আছে আপনি বলেন তো?
পাকিস্তান আমাদের থেকে কোন দিক দিয়ে উন্নত একটু বলেন তো? একমাত্র ধ্বংসাত্মক মানব ধ্বংসকারী কয়েকটা পরমাণু অস্ত্র ছাড়া পাকিস্তান কোন দিক থেকে আমাদের থেকে উন্নত? হ্যাঁ, একটা জায়গায় সামান্য একটু উন্নত, সেটা হচ্ছে পাকিস্তানের ক্রিকেট ইতিহাস বাংলাদেশের চাইতে সমৃদ্ধ, কিন্তু সেটাও নানাভাবে এমন পর্যায়ে এখন এসেছে যেটা বাংলাদেশ অনায়াসেই পাকিস্তানের সঙ্গে টক্কর দিতে পারে। কোন হেতুতে তারা গেলেন চলুন একটু জেনে দেখে। বলা হচ্ছে দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ 12 কর্মকর্তা। দক্ষতা বাড়াবেন, টিটিপির সঙ্গে জঙ্গি কার্যক্রম কিভাবে করতে হয় সেই দক্ষতা অর্জন করতে যাবেন, যেটা আমরা দেখেছি সম্প্রতি পাকিস্তানে একাধিক বাংলাদেশি একটা বাহিনীর কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে এবং সেই গ্রেপ্তারের পরেও মানে আরও 4 জন পাকিস্তানে বাংলাদেশি জঙ্গি গিয়ে মানে ওই টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। সেই টিটিপির সঙ্গে কি যোগসাজশের জন্য তারা যাচ্ছেন? হয়তো সেটা করতে যাচ্ছেন না, কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে পাকিস্তানে কি শেখার আছে, সেটা একটা বড় প্রশ্ন। বলা হচ্ছে লাহোরের সিভিল সার্ভিসেস একাডেমিতে 4 মে থেকে 21 মে পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে। 30 এপ্রিল ওই অফিস আদেশ একজন অতিরিক্ত সচিব এবং 11 জন যুগ্ম সচিব পদের কর্মকর্তা সহ 12 জনের নাম উল্লেখ করে জারি করা হয়। এই তালিকায় আছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহাতাব। তিনি বোধহয় ওখানে স্বাস্থ্য ব্যাপারে প্রশিক্ষণ নিতে যাবেন। স্বাস্থ্য ব্যাপারে প্রশিক্ষণ আমার মনে হয় তার চাইতে প্রফেসর ইউনুসের স্বাস্থ্য উপদেষ্টা যিনি নূরজাহান বেগম, যার স্বাস্থ্য সম্পর্কে মিনিমাম কোনো ধারণা নেই, যিনি টিকা নিয়ে মানে ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে হামের মহামারী তৈরি করেছেন, তার কাছ থেকেও বরং ভালো সাজেশন কিংবা প্রশিক্ষণ পাওয়া যেতে পারে আমার মতে পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়ার চাইতে। এছাড়া রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসনের অনেক রয়েছে, অনেকের নাম, যে 12 জন সেই 12 জনের নাম দেয়া হয়েছে, আমি নাম নিয়ে মাথা ঘামাতে চাই না। অফিস আদেশে বলা হয়েছে পাকিস্তান সরকার এই প্রশিক্ষণের সমস্ত খরচ বহন করবে। পাকিস্তান সরকার এই 12 জনের বিমান ভাড়া, থাকা, খাওয়া এগুলো বহন করবে। এই জন্য লাফাতে লাফাতে তারা পাকিস্তানে যাচ্ছে মানে নিজের মেধা মানে বিকাশের মানে মেধার উন্নতি করতে। পাকিস্তান থেকে তারা মেধা উন্নত করে আসবে। সেখানে বলা হয়েছে জুলাই আন্দোলনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই যে এখানে আসছে মূল ব্যাপার, ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উষ্ণ হয়, কূটনৈতিক যোগাযোগ বেড়ে যাওয়ার পাশাপাশি গতি পায় বাণিজ্যিক সম্পর্কেও। 2024 সালের নভেম্বরে প্রথমবারের মতো পাকিস্তানের জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে আমরা দেখেছি এবং সেখানে পাখির খাদ্যের নামে ভয়াবহ কোকেন আসার ঘটনাও আমরা দেখেছি। পাখির খাদ্যের নামের আড়ালে মাদক এসেছে বাংলাদেশে কয়েক টন, সেই ভয়াবহ ঘটনাও আমরা দেখেছি। পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চলাচল শুরু করেছে প্রফেসর ইউনুস সরকার। পাকিস্তানের সঙ্গে অন অ্যারাইভেল কূটনৈতিক ভিসা চালু করেছে প্রফেসর ইউনুস সরকার এবং সবগুলোই যে তাদের নিজেদের স্বার্থ কায়েম করার জন্য এবং এই দেশটাকে পাকিস্তানি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার যে মেটিকুলাস ডিজাইন ছিল সেটা করার জন্যই যে সেগুলো তিনি করেছেন এবং তার সরকার করেছে, এগুলো তো দিনের আলোর মতো স্পষ্ট। এখন তো অলরেডি লেখালেখি শুরু হয়েছে বাংলাদেশের পাকিস্তানি টিটিপির জঙ্গি সদস্য সংগ্রহের যে মারাত্মক খবর আসছে, তার ভিত্তিতে যে পাকিস্তানের সঙ্গে আগে সরাসরি বিমান চলাচলটা বন্ধ করতে হবে যেন এই জঙ্গিরা আসা যাওয়া করতে না পারে। সেখানে বাংলাদেশের 12 জন কর্মকর্তা যাচ্ছেন তাদের স্কিল ডেভেলপ করতে। এখন ওই আবার আগের প্রশ্নটা করেই শেষ করতে চায়, পাকিস্তানে গিয়ে নিজের স্কিল ডেভেলপ করার জায়গাটা কোথায়? পাকিস্তান থেকে আমাদের শেখার কি আছে? পৃথিবীর অন্যতম জঘন্য, পৃথিবীর ইতিহাসের সব থেকে মানে নির্মম নিষ্ঠুর যে কর্মকাণ্ড তারা 71-এ আমাদের সঙ্গে 9 মাস করেছে, এর চাইতে ভয়াবহ কর্মকাণ্ড পৃথিবীর কোনো সেনাবাহিনী কখনো করেনি। সেই মানে নরপিশাচ একটা মানে সেনাবাহিনীর দেশ, যেটা পুরোটাই সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটা দেশ এবং জঙ্গি নিয়ন্ত্রিত একটা দেশ, যে দেশে প্রতিদিন কোনো না কোনো জায়গায় জঙ্গি হামলা হয়, সেই দেশে আমরা কি শিখব?
কি শেখার আছে? প্রফেসর ইউনূসের মেটিকুলাস সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী পাকিস্তানের সংস্কৃতি আমদানির মেটিকুলাস ডিজাইন সাজিয়েছিলেন। পাকিস্তানের শিল্পী নিয়ে এসে এখানে কাওয়ালি, ভোজ সভা এগুলো করেছেন। অর্থাৎ পাকিস্তানি সংস্কৃতি বাংলাদেশে যেন প্রতিষ্ঠিত হয় সেই মেটিকুলাস চেষ্টাটা করেছেন। এবং তাদের ওই নিয়ে রাখা পদক্ষেপগুলো এখনও যদি অব্যাহত থাকে তাহলে এই সরকারের উচিত দ্রুত সেখানে হস্তক্ষেপ করা। কারণ আমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই পাকিস্তানের কোনো কিছু গ্রহণ করতে মানসিকভাবে প্রস্তুত নেই কিংবা থাকার কথা নয়। একান্তই পাকিস্তানপন্থী রাজাকার আলবদর আল শামস যদি না হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।